বিশ্বের মুক্তি আন্দোলন, মাদ্রাসা ছাত্র ও উলামায়ে কেরামের ভূমিকা। বাংলাদেশ 92% মুসলমানের রাষ্ট্র হলেও এই দেশের মুসলিমরা কেন যেন উলামায়ে কেরামের রাষ্ট্র গঠনের ভূমিকা বা অবদান স্বীকার করতে চায় না। এই দেশকে মসজিদের রাজধানী বলা হলেও এই দেশের মসজিদগুলোর কমিটিতে বলার মতো উলামায়ে কেরাম থাকেন না, মর্যাদা বা স্বাধীনতা থাকে না মসজিদের ইমাম সাহেবেরও। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কবর জিয়ারত করে আনুষ্ঠানিকতার প্রচলন থাকলেও সেই কবরের কথা ভুলে যায় সবাই। আচ্ছা, মূল কথায় আসি। 24-এর এই মুক্তি আন্দোলন মূলত শুরু হয়েছিল কোটা বিরোধী দাবির মাধ্যমে, যেখানে মাদ্রাসা ছাত্র কিংবা উলামায়ে কেরামের কোনো স্বার্থ ছিল না। কিন্তু যেদিন শহীদ আবু সাঈদ রহমতুল্লাহ আলাইকে গুলি করা হলো, তারপর থেকে সোশ্যাল মিডিয়া সহ মাদ্রাসা ছাত্র কিংবা উলামায়ে কেরাম জীবনের কোনো তোয়াক্কা না করে ময়দানে নেমে গিয়েছেন, জীবন বাজি রেখে লড়াই করেছেন। যে লড়াইয়ে শতাধিক কওমি ছাত্র কিংবা উলামায়ে কেরামের জীবন দিতে হয়েছে। যদিও বিভিন্ন মিডিয়া সংখ্যায় 73 বলেন, মূলত সেটা শতাধিক। এবং এখনো শত শত মাদ্রাসা ছাত্র হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। এই যে মাদ্রাসা ছাত্ররা কিংবা উলামায়ে কেরাম ময়দানে নেমে গেলেন কোন স্বার্থে বলুন তো? কারণ আমরা কলেজ ভার্সিটির ছাত্র ভাইদের রক্ত দেখে চুপ থাকতে পারিনি, আমাদের বিবেক ঘরে থাকতে দেয়নি। তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু। এই দেশকে বাঁচাতে, স্বৈরাচার মুক্ত করতে বিজয়ের আগ মুহূর্ত পর্যন্ত সরে যায়নি। যদিও শাপলা চত্বর কিংবা মোদি বিরোধী আন্দোলনে আমাদের পাশে তাদের কাউকে পাইনি। 24-এর এই মুক্তি আন্দোলন 24-এই শুরু হয়নি। এই আন্দোলন শুরু হয়েছিল 2008 থেকে। তখন থেকেই 24-কে তৈরি করার আন্দোলনের সূচনা হয়। 24-কে তৈরি করতে কত শত জীবন গেল, ফাঁসি হলো, রচিত হলো আয়নাঘরের কালো অধ্যায়, কায়েম হলো গুম খুনের রাজত্ব। তার কি কোনো হিসাব আছে? একের পর এক গণহত্যার পাপে ভারী হয়েছে বাংলাদেশের এই মাটি। আর এ সব কিছুর প্রতিফলন ঘটেছে 24-এ। অতএব 24-কে কারো নিজস্ব সম্পত্তি ভাবার ন্যূনতম সুযোগ নাই। 24 সবার, সকল গণমানুষের, আম জনতার, শ্রেণী পেশার, সবার। শিশু থেকে বৃদ্ধ, ছোট থেকে বড়, নারী থেকে পুরুষ, এই আন্দোলনে কে না অংশগ্রহণ করেছে। যাত্রাবাড়িতেই হয়েছিল সবচেয়ে বড় আন্দোলন, এটা আপনারাও জানেন, মিডিয়ায় দেখেছেন, স্বীকারও করবেন। হয়েছিল ভয়াবহ কিলিং মিশনও। আর সেখানের আন্দোলনের মূল শক্তি ছিল মাদ্রাসা ছাত্র। আমি তো বলি 24-এর মুক্তি আন্দোলনে মাদ্রাসা ছাত্ররা ছিল রিজার্ভ ফোর্স। যাত্রাবাড়ি, ফরিদাবাদ, হাটহাজারী, পটিয়া, চরমোনাই মাদ্রাসা সহ উল্লেখযোগ্য মাদ্রাসার ছাত্র আলেম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এই আন্দোলনের। তাদের কারো চিন্তায় এই ব্যাপারটা ছিল না যে এই আন্দোলন আমরা সফল হতে পারি। যেখানে ফেসিবাদী স্বৈরাচারী হাসিনা সরকার সকল বাহিনীকে ব্যবহার করেছে, তার দলের গুন্ডা বাহিনী প্রকাশ্যে রাস্তায় নামিয়ে দিয়েছে, নেট বন্ধ করে দিচ্ছে, কারফিউ জারি করছে, হাজার হাজার গ্রেপ্তার করছে, যাকে সামনে পাচ্ছে তাকে গুলি করে ফেলে দিচ্ছে, লাশ গুম করে ফেলছে। এখানে কেই বা ভেবেছিল এত অল্প সময়ে আমরা বিজয়ের মঞ্চে উঠে যাব? এত কিছু জানার পরেও, জীবনের ঝুঁকি আছে এটা মেনেও মাদ্রাসা ছাত্র উলামায়ে কেরাম এই আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। বিজয়ের একদিন আগেও যে আন্দোলনে নেমেছে সেও ভাবেনি পরের দিন বিজয় লাভ করতে যাচ্ছি। কারণ এই আন্দোলন ফেল করলে আমাদের কারোর জীবনে আলো থাকতো না। সে হোক শুরু থেকে আন্দোলনে অংশগ্রহণকারী কিংবা একদিন আগে অংশগ্রহণকারী। শ্রেণীভেদে কারো আয়নাঘর, কারো অন্ধকার কুটির, আবার কারো জীবনে হয়তো নেমে আসতো বড় কোনো দুর্বিষহ যন্ত্রণা। ধরুন এই যে আমার কি স্বার্থ ছিল এই আন্দোলনে বলুন তো? আমি তো ভালো থাকতে পারতাম, আমার প্রতিষ্ঠান, আমার স্কুল, মাদ্রাসা, ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে আমি ভালো থাকতে পারতাম। কিন্তু তবুও 16 জুলাই থেকে এই আন্দোলনে সোশ্যাল মিডিয়ায় অংশগ্রহণ করি আমি। দেশের বাইরে থাকতে বাংলাদেশে যখন নেট বন্ধ, প্রবাসী ভাইয়েরা আমার ফেসবুকে তাকিয়ে থাকতেন আপডেট পাওয়ার জন্য। জুলাইয়ের শেষ দিকে দেশে এসে বাবার চিকিৎসা সেরে আমি তো ঘরে বসে থাকতে পারিনি। আমাকে আমাদের স্থানীয় মন্ত্রীর মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে, পাহারা বসানো হয়েছে, আমি যাতে লোক সংঘবদ্ধ করতে না পারি। তবুও তো আমাকে দমিয়ে রাখতে পারিনি। বিবেকের তাড়নায় মা, বাবা, স্ত্রী, সন্তান থেকে বিদায় নিয়ে আমি ঢাকায় চলে আসি। ওই যাত্রাবাড়ির কঠিন স্পট থেকেই আন্দোলন শুরু করি। গুলির সামনে বারবার গিয়ে দাঁড়িয়েছি, হয়তো শহীদ হতে পারতাম। আমার রুটিন ছিল প্রতিদিন আন্দোলনকারীদের কালেমা পড়িয়ে নেওয়া, এবং প্রতিদিনই ভাবতাম এটাই হয়তো আমার জীবনের শেষ দিন। যাত্রাবাড়ি থেকে কখনো শাহবাগ, কখনো শহীদ মিনার অথবা যাত্রাবাড়িতেই অবস্থান করা, এগুলোই ছিল রুটিন। আমি অহংকার করছি না। সামাজিক অবস্থানের দিক থেকে আমার এই ছাত্রদের সাথে ময়দানে নেমে যুদ্ধ করার কথা না। আমি বুদ্ধি দেব, পেছন থেকে কৌশল করব, সেটা আমি করিনি। কারণ আমি জানতাম এবং বাস্তবতাও পেয়েছি, আমি মাঠে নামার কারণে বহু যুবক, বহু মাদ্রাসা ছাত্র কিংবা জেনারেল লাইনের যারা আমাকে চেনে,
তারা উদ্বুদ্ধ হয়েছে, সাহস পেয়েছে। এমনকি আমার ফেসবুক পোস্টেও বহু মানুষ আন্দোলনে নেমেছে, যারা আমাকে কমেন্টে কিংবা মেসেঞ্জারে জানিয়েছে হাসিনা পালিয়েছে জেনেছি আরো 2 ঘন্টা পরে। কারণ হাসিনা যখন পালিয়েছে তখনও আমরা যাত্রাবাড়িতে গুলির সামনে যুদ্ধ করতেছি। আমার স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্রীদের রোজা রাখিয়েছি, দোয়া করিয়েছি এই আন্দোলন সফলতার জন্য। এই আন্দোলন ফেল করলে অনেকের মতো আমারও বিশাল এক ক্ষতি হতো, সেটা জেনে মেনেই নেমেছিলাম। ডিবি হারুনও নাকি আমাকে টার্গেট করেছিল, আমার জন্য আলাদা লাঠি বানিয়েছিল, আমার ছোট ভাইকে ধরে নিয়ে এটা তাকে বলে দিয়েছে, আমাকে গালাগালি করেছে। যে কোনো প্রতিবাদী আন্দোলনে আমি ছিলাম, সামনে থেকে হোক পেছন থেকে হোক। কোনো জালেমের সঙ্গে আমি আনন্দ করে কোনো ছবি তুলিনি, প্রকাশও করিনি। আমার কি সুযোগ ছিল না? আমি কি চাইলে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যাইতে পারতাম না? এতটুকু চেন কি আমার ছিল না? আমি যাইনি, কখনো সুবিধা নিইনি। প্রশাসনের সঙ্গে সখ্যতা গড়তে পারতাম, সবাই চিনতেন, কিন্তু করিনি। বিবেকের তাড়নায় সবসময়ই অন্যায়ের প্রতিবাদে সোচ্চার থেকেছি। এই আন্দোলন ফেল করলে যদি সুযোগ পেতাম হয়তো বিদেশ চলে যেতে হতো, পাসপোর্ট সঙ্গে নিয়েও এসেছিলাম। আর না হয় ফেসিবাদের জিন্দানখানায় জীবনটাই শেষ হয়ে যেত। এতগুলো কথা শুধু আমার জন্য বলিনি, আমার মতো এরকম হাজারো মাদ্রাসা ছাত্র, ওলামায়ে কেরাম এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। হ্যাঁ, তবে স্বীকার করছি ছাত্র ভাইদের নেতৃত্বে এই আন্দোলন হয়েছে। তবে এই আন্দোলনে আমি মনে করি সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এজন্য বিজয় পরবর্তী সময় সফলতা কিংবা অবদানের ক্ষেত্রে বৈষম্য না হোক। এই আন্দোলনে এই দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে। এই বিজয়টা সবার, এই দেশটা সবার। যারা এই বিভাজন তৈরি করছেন আমরা জানি তারা ছাত্র আন্দোলন কিংবা সমন্বয়কদের কেউ না। আপনারা চাচ্ছেন সমন্বয়ক কিংবা ছাত্রদের সঙ্গে এই দেশবাসীকে একটা ডিভাইডেড করে দিতে, মুখোমুখি দাঁড় করাতে। এটা করবেন না। আমরা সবাই এক আছি, ঐক্যবদ্ধ আছি ইনশাআল্লাহ। দেশ গড়ার এই চ্যালেঞ্জে আমরা ঐক্যবদ্ধভাবে সফল হব ইনশাআল্লাহ। দেশ আমার, গড়ার দায়িত্ব আমার। যারা মাদ্রাসা ছাত্রদের আলাদা ভাবতেছেন, অবদান স্বীকার করতে চান না, মিডিয়া কর্মীরা ছাত্রদের ভালো কোনো কাজকেও প্রকাশ করতে চান না, গুরুত্ব দিচ্ছেন না, কি কারণে? আমরা কি ভাড়াটিয়া নাকি আমাদের কোনো অবদান নাই? কি বুঝাতে চান? আমি শুধু এতটুকু বলি, এই মাদ্রাসার ছাত্র কিংবা আলেমদের হাতে দেশের কোন সেক্টর দিয়ে দেখুন, পরীক্ষামূলকী দিয়ে দেখুন, দেশের চিত্রটাই তারা পাল্টে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই পৃথিবীতে যেই যুগে বাঘ আর হরিণ শত্রুতা ভুলে এক ঘাটে পানি খেয়েছে, সুন্দরী যুবতী অন্ধকার রাতে একা হেঁটেছে, ইজ্জত হারাবার ভয় করেনি। ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠার সেই শাসন আমল ছিল টুপিওয়ালার শাসন আমল। ওলামায়ে কেরাম সুযোগ পাচ্ছেন না বলে তাদের মেধার প্রমাণ দিতে পারছেন না। আপনারা বিজয় পরবর্তী এই যে দেয়াল লিখুনি দেখেছেন, ক্যালিওগ্রাফি, গ্রাফিতি, এগুলো দেখেছেন? আপনি বলবেন এই ছোট্ট একটা বিষয়কে আপনি যোগ্যতার মাপকাঠি বানাচ্ছেন। না, আমি সেটা বলতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই যে মাদ্রাসার ছাত্ররা এত সুন্দর করে ক্যালিওগ্রাফি, গ্রাফিতি করেছে, আপনি কি বলতে পারেন তারা এটা কোথায় শিখেছে? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, এরা চারুকলা এগুলো শিখে নাই। প্রাতিষ্ঠানিক কিংবা একাডেমিক্যাল কোনো শিক্ষা তাদের এক্ষেত্রে নাই। 80% ছাত্র নিজ চেষ্টায় পড়ালেখার ফাঁকে ফাঁকে শিখেছে। আমি চ্যালেঞ্জ দিলাম, আপনি খোঁজ নিয়ে দেখুন। বৃহত্তর নোয়াখালী ও ফেনীর এই ভয়াবহ বন্যায় যে কোনো সরকারের কপালে ভাঁজ পড়ার কথা, কিন্তু আমাদের এই সরকারের কপালে ভাঁজ পড়তে দেয়নি কারা জানেন? এই ওলামায়ে কেরাম। অন্যরাও খেদমত করছেন, কিন্তু সেবার মূল জায়গাটা দখল করে আছে এই কওমি ওলামায়ে কেরাম। ওলামায়ে কেরাম দায়িত্ব কাঁধে নিয়ে পুরা বন্যা কবলিত এলাকাগুলো নিয়ন্ত্রণ করছেন। আমরা আগে কি দেখেছি? সরকারি বরাদ্দ থাকতো 1000 টাকা, কিন্তু সেটা মন্ত্রী আমলারা খেয়ে বিপদগ্রস্ত মানুষের কাছে পৌঁছতো 1 টাকা। ওলামায়ে কেরাম বিনা পারিশ্রমিকে, বিনা বেতনে, নিজের শ্রম দিয়ে এই কাজগুলো করছেন। আপনি দেশের পরতে পরে ওলামায়ে কেরামের অবদান পাবেন। এই দেশের ইতিহাস পূর্ণাঙ্গ করতে ওলামায়ে কেরামকে বাদ দিতে পারবেন না। ওলামায়ে কেরামকে বাদ দিয়ে এই মানচিত্রের ইতিহাস কোনোদিন পূর্ণাঙ্গ হবে না। এই দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, আলেম প্রিয় মানুষ। আলেমদের কথাকে তারা কোরআন হাদিসের মতোই বিশ্বাস করে, কারণ আলেমরা কোরআন হাদিস দিয়ে কথা বলেন। তাই বাংলাদেশের যে কোনো দুর্যোগ, যে কোনো বিপদ, আগুন বলেন, বন্যা বলেন, মহামারী বলেন, আপনি দেখেন স্বেচ্ছায় ওলামায়ে কেরাম সবার আগে দৌড়ে যাচ্ছে। কারণ এটাই ইসলামের শিক্ষা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই আদর্শ। সবশেষে একটা দাবি ও আফসোসের কথা বলছি। বিজয় পরবর্তী সময় আমাদের কওমি কিছু ছাত্র ভাইয়েরা শাপলা চত্বরে শহীদি চত্বর নামে একটা নেমপ্লেট লাগিয়েছিল। উদ্ভ্রান্ত এক যুবক এসে সেটা খুলে ফেলেছে এবং খুব ইনিয়ে বিনিয়ে, এটা শহীদি চত্বর নয়, এটা শাপলা চত্বর। ওকে এই সাহস কে দিয়েছে বলুন? ও কি আন্দোলনে ছিল? ও কি গুলির সামনে কখনো দাঁড়িয়েছে? ওর এত বড় সাহস কিভাবে পায়? মিডিয়া সেটাকে হাইলাইট করে।
শাপলা চত্বর যদি শহীদি চত্বর না হয় তাহলে কি হবে বলেন? 2013 সালের 5 মের রক্তাক্ত ভয়াবহ কালো রাতের কারণে শাপলা চত্বরকে সারা বিশ্ব চিনেছে। কওমি ছাত্রদের রক্তের দাগ ওই রাস্তা থেকে মুছতে কয়েক সপ্তাহ সময় লেগেছে। ওই এলাকার ব্যবসায়ীরা রক্তের গন্ধে অফিস করতে পারেনি। ঢাকার ড্রেনের পানিগুলো রক্তে লাল হয়ে গিয়েছিল। কওমি মাদ্রাসার ছাত্রদের দাবি, তারা এখানে রক্ত ঝরিয়েছে, সামান্য এটা আপনারা মানতে পারলেন না? আমি অবাক হয়েছি, রাষ্ট্রকর্তারাও এটা নিয়ে কোনো কথা বললেন না, কোনো সুশীল সমাজ এটা নিয়ে কথা বললেন না। অন্যান্য শহীদের নামে যদি বিভিন্ন জায়গা, চত্বর, মোড়ের নাম হতে পারে, কওমি ছাত্ররা তো সমষ্টিগত সার্বজনীন একটা নাম দিয়েছিল এবং যৌক্তিক, কোনো ব্যক্তির নামেও নয়। সেটা নিয়ে বাধা কেন হলো? আমি দাবি জানাবো শাপলা চত্বরকে জাতীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে শহীদি চত্বর ঘোষণা করা হোক। ওলামায়ে কেরামের পক্ষ থেকে বলছি, এই দেশের সকল কল্যাণে আমরা আপনাদের সঙ্গে আছি, সকল অন্যায়ের প্রতিবাদে আমরা আপনাদের সঙ্গে আছি। আমরাও চাই বৈষম্য দূর হোক, সবাই মিলেমিশে শান্তির একটা দেশ গড়ি, শান্তিতে চলাফেরা করি। সবাইকে ধন্যবাদ।